আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে খলিলুর রহমান এখানে এসে যে কথা বলেছিলেন ডক্টর জয়শঙ্করের সঙ্গে, সে নিয়ে আমি যখন ভিডিওটি করি তখন মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছিল। কারণ খলিলুর সম্পূর্ণ অস্বীকার করেছিলেন যে তিনি শেখ হাসিনার ব্যাপারে কোনো কথাই বলেননি। আজকে আমাদের কাগজে একেবারে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার ব্যাপারে কথাবার্তা হয়েছিল এবং ভারত তার মতামত জানিয়ে দিয়েছে। কোথায় কুয়েত যাবে, না কাতার যাবে, না আরব আমিরশাহী যাবে, না দুবাই যাবে, কোথায় যাবে, বা শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে ভারত, তার পরিষ্কার একটা খবর আপনাদের আমি দেখিয়ে দেব ছাপার অক্ষরে। আগে দেখে নিন ডেট লাইনটা, 17 এপ্রিল নয়াদিল্লি। ডেট লাইনটা ভালো করে দেখে নিন, 17 এপ্রিল নয়াদিল্লি। আজকে হচ্ছে 18 তারিখ। খবরটা কালকে হয়েছে রাত্রিবেলা, আজকে ছাপা হয়েছে। লেখা হচ্ছে হাসিনাকে প্রত্যর্পণ, সব দিক খতিয়ে দেখছে দিল্লি। তাহলে আগে যে খতিয়ে দেখার ব্যাপারটা, আমরা আইনগত বিষয়গুলো খতিয়ে দেখছি, সেই একই জিনিস আবার নতুন করে পুরনো মদ নতুন বোতলে ঢালা হয়েছে। লেখা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার দিকটি খতিয়ে দেখছে ভারত। আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। আমি বলেছিলাম রণদীপ জয়সওয়াল একটা স্টেটমেন্ট দেবেন। তার কথায় প্রত্যর্পণের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে চলতি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে। এই ব্যাপারে স্বার্থ জড়িত রয়েছে এমন সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে আমরা কথাবার্তা চালাচ্ছি। এবার ভালো করে মন দিয়ে শুনুন। কূটনৈতিক মহলের মতে হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নে ভারত তার অবস্থানের প্রতিধ্বনি করল সম্প্রতি বাংলাদেশের নির্বাচিত সরকারের বিদেশমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লিতে এসে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে ফের আর্জি জানিয়েছিলেন নয়াদিল্লির কাছে। এই যে লাল দাগ দেওয়া অংশটি না, আপনারা ভালো করে পড়ুন। ওপরে দেখছি 17 এপ্রিল, লাল দাগ দেওয়া অংশটি পড়ুন। আমি যা বললাম সেটাই এখানে লেখা আছে কিনা। অর্থাৎ আমি যে খবরটা বলেছিলাম না, যে এখানে এসে প্রথম ওই প্রশ্নটি করে খলিলুর রহমান যে অস্বস্তিতে পড়েছিলেন, সেটা তিনি সম্পূর্ণ চেপে গিয়েছেন। এবং এটা নিয়ে আপনার দেশের বেশ কিছু ইউটিউবার আমার বিরুদ্ধে অনেক রকম কথা বলেছেন। তারা এও বলেছেন যারা এসছিলেন তাদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন এই খবরটি হচ্ছে সম্পূর্ণ ভুয়া। অবশেষে খবরের কাগজ বলে দিচ্ছে সেদিনকে কি হয়েছিল। এবার খবরটা পুরোটা পড়ি। আপনারা সব চাইছেন তো ভারতবর্ষের কাছ থেকে, কেন ভারতবর্ষ দেবে না? পুরোটা পড়ি খবরটা। বাংলাদেশ সংক্রান্ত আরো একটি প্রশ্নের জবাব দিয়েছেন জয়সওয়াল। এই মাসেই বাংলাদেশের সংসদে একটি আইন পাশ করা হয়েছে যা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টিকে আইনি নিশ্চয়তা দেবে বলে মনে করা হচ্ছে। জয়সওয়ালের কথায়, আমরা ওই ঘটনাবলীর দিকে সতর্ক নজর রাখছি। খলিলুরের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকের বিষয়টি নিয়ে ভারত যে বিবৃতি দিয়েছিল সেদিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমি একথা বিশেষভাবে তুলে ধরতে চাই যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক কাজে সংযুক্ত থাকতে ভারতের প্রয়াসের কথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছিলেন। সরি, আমার একটু কাশি হয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হোক, এমনটাই চাওয়া হয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে এই একই দাবি করে নয়াদিল্লিকে চিঠি লেখা হয়েছিল গত বছরের শেষে। সে সময়ও জয়সওয়াল বলেছিলেন, চলমান বিচার বিভাগীয় এবং আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি মানে চিঠিটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীল নির্বাচিত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে বিষয়টি অঙ্গীকারবদ্ধ। তার মানে এই যে নির্বাচনটা হয়েছে এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে বলছে না। আমি যেটা বলি না, একদলীয় সরকার, কারণ জামাত বিএনপি একসঙ্গে ছিল এই ভোটটা করার জন্য। জামাত আলাদা হয়ে গেছে, বিএনপি আলাদা হয়ে গেছে, দিয়ে একটা দেখাচ্ছে যে আমরা ভোটে আমরা সব দল মিলে অংশগ্রহণ করেছি, মানুষকে বোকা বানানো, আর কিছু নয়। আচ্ছা, আরো লেখা হচ্ছে 2024 সালে আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হাসিনা ভারতে রয়েছেন। এই বিষয়টিকে ঘিরে সংবেদনশীলতা থাকা সত্ত্বেও নয়াদিল্লি বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে বারবার, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে নানান রকম উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, যেমন তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অচল অবস্থা সত্ত্বেও অংশীদারিত্ব নিয়ে স্থিতিশীল থাকে তা নিশ্চিত করতে আঞ্চলিক বিষয়ে দুটি দৃষ্টিভঙ্গির সমন্বয়ের জন্য আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হচ্ছে। আনুষ্ঠানিক বৈঠক মানে জয়শঙ্করজি আবার যেটা ডেকে পাঠিয়েছেন আমাদের খলিলুর রহমানকে। তিনি কেন এই কথা ওই যে বলেছিলেন যে যেটা ভারত আপত্তি জানিয়েছিল যে গঙ্গা চুক্তি একমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করার জন্য একমাত্র পথ। আচ্ছা, আর একটা খবর বেরিয়েছে, বাংলাদেশ সেনার পাশে পাক সংস্থা, এর পাশে এই যে মানে পাকিস্তানের সঙ্গে সমানে সম্পর্ক রেখে চলেছে। এবার সেটা লেখা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা করছে পাকিস্তানের একটি প্রতিরক্ষা সংস্থা। সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ওই সহযোগিতা হয়েছে ঢাকার একটি বেসরকারি বস্ত্র এবং ডাইং সংস্থার মাধ্যমে স্থানীয় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনীতিকদের একাংশের মতে মোহাম্মদ ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তারেক রহমানের জামানাতেও তা অটুট রয়েছে। আরো আছে, আমি আর সেগুলো পড়ছি না, এগুলো চর্চিত চর্বণ হয়ে যাবে, কারণ আমি এগুলো সবকটাই বলেছি। অর্থাৎ আমি যে বারবার বলছিলাম, ইউনূসের ছেড়ে যাওয়া জুতোতে পা গলিয়ে দিয়েছে তারেক রহমান, ভারতবর্ষের সঙ্গে ডিচ করেছে। এই যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকা, আইন দিক দিয়ে তাকে একেবারে মানে পার্লামেন্টে স্বীকৃতি দেওয়া, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই কোনোটাই কিন্তু ভারত ভালো চোখে দেখছে না। এবং পাকিস্তানের সঙ্গে এই যে আবার নতুন করে এই যে সম্পর্ক স্থাপন, একটা ভায়া একটা অর্গানাইজেশনকে খাড়া করে তাদের সঙ্গে সম্পর্ক করা, এরা মনে করে ডুবে ডুবে জল খাবো, শিবের বাবাও টের পাবে না। শিবের বাবা ওখানে বসে আছে, শিবের বাবারা সব খবর কিন্তু এখানে দিয়ে দেন। সুতরাং এই সমস্ত চালাকি করে কোনো লাভ নেই। আপনারা চাল চাইবেন, ডাল চাইবেন, তেল চাইবেন, নুন চাইবেন, আর ভারতকে আপনারা মাছ ঠেলবেন। দুটো একসঙ্গে হতে পারে না। রক্ত আর জল একসঙ্গে চলতে পারে না। রক্ত যারা ঝরানোর চেষ্টা করছে আর যারা আমাদের কাছ থেকে জল চাইছে,
দুটো একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানের ক্ষেত্রে যে স্টেটমেন্ট দিয়েছিল, খুব শিগগির আপনারা দেখতে পাবেন জয়শঙ্করজি বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই স্টেটমেন্ট দেবে। অর্থাৎ সরি, আমি যে খবরগুলো দুদিন আগে বলি সেই খবরগুলো দুদিন বাদে প্রচারিত হয়। তার মধ্যে অনেক ইউটিউবার এবং সাংবাদিক আমাকে ভুয়ো প্রমাণিত করার চেষ্টা করেন, কিন্তু আমি আজকে প্রমাণ করে দিলাম যে জয়শঙ্করজির সামনে ওই প্রথম প্রস্তাবটি তুলে যে জুতোটা খেয়েছেন খলিলুর রহমান, সেই জুতোটা খাওয়ার কথা মানে দেশে গিয়ে উনি মুখ ফুটে বলতে পারেননি, তাই এদিক ওদিক করে কাটিয়ে গিয়েছেন। এবং যারা এটা বলে বেড়াচ্ছে যে আমরা তাদের মুখ থেকে খবর পেয়ে আমরা জানাচ্ছি, যে খবর প্রকাশিত হচ্ছে, প্রচারিত হচ্ছে, শেখ হাসিনার বৈঠক নিয়ে আলোচনা হয়েছিল, সেটা সম্পূর্ণ ভুয়া। সেটা ভুয়া কি সত্যি, সেটা আজকের এই 17 এপ্রিলের কাগজে পরিষ্কার হয়ে গিয়েছে। এ সম্পর্কে আমি আপনাদের আগাম জানিয়ে রাখি যে আরও এই যে জয়শঙ্করজি ডেকে পাঠিয়েছেন খলিলুর রহমানকে, ওই সমস্ত মানে ডকুমেন্ট যেগুলো আপনি যার ভিত্তিতে বলেছেন যে গঙ্গা চুক্তি হচ্ছে গিয়ে প্রথম পদক্ষেপ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের, এটাই হবে প্রথম পদক্ষেপ। ভারত প্রথম পদক্ষেপ করবে না, ভারত করবে না। ওই গঙ্গা চুক্তি আপনার হবে না, আমি আজকে লিখে দিচ্ছি, হবে না। সেটা ভারতবর্ষ কোনোদিনই মুখে বলবে না। ভারতবর্ষ বলবে টেকনিক্যাল কমিটি এখনো পর্যন্ত কথাবার্তা বলে যাচ্ছে, এই করে কাটিয়ে দেবে। গঙ্গা জলবন্টন চুক্তি, তিস্তা প্রকল্পের জল আপনারা পাবেন না। সব নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছেন। যেখানে আপনাদের চারদিকে ভারত ঘেরা, সেখানে বসে ভারতের সঙ্গে পাঙ্গা মারলে পরে আপনাদের ভিখারির দশাই হবে, এবং সেই দশা হতে চলেছে খুব শীঘ্রই। ভোটটা মিটুক, আমাদের এখানে 4 তারিখ রেজাল্ট বেরোক, তারপরে সরকার স্থাপন হোক, মানে এই যে স্টেটগুলোতে হচ্ছে সরকার স্থাপনের পর তারপরে দেখবেন। পশ্চিমবঙ্গে সম্ভবত বিজেপি আসছে, আর বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে, মানে হাওয়া সেই দিকে যদি বিজেপিও পশ্চিমবঙ্গে আসে, তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু ভেরি ভেরি টাইট। আমি বলে দিচ্ছি, ভেরি ভেরি টাইট। শুধু হিন্দুদের জন্য কতগুলো জায়গা খুলে দেওয়া হবে, বর্ডার খুলে দেওয়া হবে, কারণ হিন্দু তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের জন্য কতগুলো বর্ডারের অংশ খুলে দেওয়া হবে। আমি যে বলেছিলাম 2 বছরের সময় দেওয়া হবে, এই 2 বছরের মধ্যে আপনারা ঘটি বাটি বিক্রি করে ভারতবর্ষে চলে আসুন। আর বাকি যারা থেকে গেল এইখানে, ওই যে 91 লক্ষ যারা থেকে গেল, তাদের কি হবে দেখবেন। বাংলাদেশের জনসংখ্যা 1 লাফে 1 কোটি বেড়ে যাবে। সুতরাং আমি যা বলি সেটা সঠিক বলি, হয়তো 2 দিন বাদে হয় প্রমাণিত, ততক্ষণে আপনাদের স্মৃতি থেকে বেরিয়ে যায়। তাই আমি স্মৃতিটা উস্কে দিলাম যে কি বেরিয়েছিল আর আমি কি বলেছিলাম, সেটা আজকে প্রতিষ্ঠিত হলো। সবাই ভালো থাকবেন। মিনিস্টার শেখ হাসিনা উনি বলেছিলেন যে বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে এমন একটা সিন্ডিকেট এই সরকার এসে এই সরকার দেশ চালাতে পারবে না। এইভাবে দেশ চললে দেশের কোনো কিছু থাকবে না। সরকার যাচ্ছে সিনেমা দেখতে, সরকার রাত্রের বেলা বলতেছে যে আপনারা অফিস করেন না, প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতেছে। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অকটেন তারেক রহমানরা খাওয়াইতাম। আল ফালাইতে যায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার। আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। দেশে যদি ইতিহাসের সর্বোচ্চ মজুদ থেকে থাকে, তাহলে তেলের দাম বাড়ানো হলো কেন? তাও আবার 1 লাফে 20 টাকা, 20 টাকা। লোকে বলে মজুদ রেখে হাহাকার তৈরি করে তারপর দাম বাড়িয়ে বিক্রি করে নির্বাচনী খরচ তুলে নেওয়াই বিএনপির ব্যবসায়ীদের মূল লক্ষ্য ছিল, এবং লক্ষ্য সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে মাত্র 2 মাসে। আপনারা কি বলেন? সরকার শেষ পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এবং সেটা এমন ভাবে যে পুরো প্রক্রিয়াটি প্রশ্নের জন্ম দিচ্ছে।
লিটার প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত এক লাফে দাম বাড়ানো হয়েছে, যা শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত বলে মনে হয় আপনার? মনে হয় না, বরং রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যর্থতার এক স্পষ্ট প্রতিফলন এই দাম বাড়ানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। ইরান যুদ্ধ শুরুর প্রায় 50 দিন পরে সেই সিদ্ধান্ত নেওয়া হলো, অথচ এই সময়টায় বিশ্ব বাজারে তেলের দাম ধাপে ধাপে বেড়েছে। বেলজিয়ামে যুদ্ধ শুরুর সময় 1 লিটার তেলের দাম ছিল 1.39 ইউরো, যা পরে 2.1 ইউরোতে পৌঁছে। অর্থাৎ বৈশ্বিক বাস্তবতায় দাম বাড়াটা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার কেন শুরু থেকেই ধাপে ধাপে দাম সমন্বয় না করে এতদিন কৃত্রিমভাবে দাম ধরে রাখলো এবং এমন হাহাকার তৈরি করলো যে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলো? এই সিদ্ধান্তের পেছনে মূলত রাজনৈতিক হিসেব কাজ করেছে। 2 দশক পর ক্ষমতায় এসে সরকার সম্ভবত বা বিএনপি সম্ভবত প্রথম ধাক্কাতেই জনগণের অসন্তোষের মুখে পড়তে চায়নি, তাই বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে দাম স্থির রাখার চেষ্টা করেছে। কিন্তু এই ভর্তুকির পরিমাণ যে কয়েক লাখ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে, সেটি অর্থনীতির উপর এক বিশাল চাপ তৈরি করেছে। আরো বড় সমস্যা হলো, এই কৃত্রিম স্থিতিশীলতা বাজারে অস্বাভাবিক আচরণকে ভেঙে দিয়েছে। যখন মানুষ বুঝেছে সামনে দাম বাড়বে, তখন শুরু হয়েছে প্যানিক বাইং। যার যতটুকু দরকার তার চেয়ে বেশি তেল কিনেছে। বিএনপির নেতারা বন্দুক ধরে তেলের মজুদ বাড়িয়েছে, অসৎ ব্যবসায়ীরা তেল মজুদ করেছে, পেট্রোল পাম্পগুলো ভবিষ্যতে বেশি দামে বিক্রির আশায় সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে বাজারে যে সংকট তৈরি হয়েছে সেটি প্রকৃত সংকট নয়, বরং কৃত্রিমভাবে তৈরি করা এক ধরনের বিশৃঙ্খলা। লক্ষণীয় বিষয় হচ্ছে, কোথাও কিন্তু সম্পূর্ণভাবে তেল শেষ হয়ে যায়নি। 2 দিন দেরি হলেও মানুষ তেল পেয়েছে। এর মানে সরবরাহে ঘাটতি ছিল না, বরং চাহিদা এবং বাজারে আচরণগত একটা সংকট সৃষ্টি করার ছিল মূল সমস্যা। এবং বিএনপির ব্যবসায়ীরা প্রথম 2 মাসেই, অর্থাৎ প্রথম রাতেই বেড়াল মেরে নির্বাচনের খরচ তুলে নেওয়ার জন্য এই তেলকে টার্গেট করেছে। এই প্রেক্ষাপটে সরকারের দাবির সঙ্গে মাঠের বাস্তবতার ফারাক আরো স্পষ্ট। সরকার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বারবার বলেছে যে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে আছে। মন্ত্রী বলেছে, প্রতিমন্ত্রী বলেছে, কে বলেনি বলেন? কিন্তু বাস্তবে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল থেকে ময়মনসিংহ সব জায়গায় পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন, কোথাও পাম্প বন্ধ, কোথাও কয়েক ঘন্টার জন্য তেল শেষ, এবং এখন তো নাকি তেলের জন্য অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে, মানে মানুষকে বলা হয়েছে যে আপনি এতটুকু তেল নিতে পারবেন, মোটরসাইকেল ওয়ালাদের। মানুষ 8 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছিল না। এই আসমান জমিন পার্থক্য প্রমাণ করে সমস্যাটা সরবরাহের নয়, বরং এটি পরিকল্পিত অব্যবস্থাপনা এবং কালোবাজারির ফল। একথা আমি আগেই বলেছিলাম, শুরুতে বলেছিলাম, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি। সরকার ঘনিষ্ঠ উপদেষ্টারা কিছুদিন আগেও বলেছিলেন যে অন্তত এপ্রিল মাসে তেলের দাম বাড়বে না। ইউটিউব করতে করতে এমন হয়ে গেছিল যে আসলে কি থেকে কি বলছেন নিজেও বুঝতে পারছিলেন না, এবং উপদেষ্টা নিয়োজিত হয়েছেন মানে ইউটিউব করে, এই ফলে তাকে তো আসলে কিছু না কিছু বলতে হবে। আমি ডক্টর জাহিদের কথা বলছি। কিন্তু এপ্রিলের মাঝামাঝি এসেই হঠাৎ করে সব ধরনের জ্বালানির দাম অস্বাভাবিক হারে বাড়ানো হলো। অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন সব ক্ষেত্রেই এক লাফে বড় ধরনের বৃদ্ধি। এই আকস্মিক সিদ্ধান্ত বাজারে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে, এবং যারা আগে থেকে মজুত করছিল তারা রাতারাতি বিপুল মুনাফা করার সুযোগ পেয়েছে। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই পুরো প্রক্রিয়াটি কি শুধু নীতিগত ব্যর্থতা, নাকি এর পেছনে সুপরিকল্পিত ব্যবসায়িক স্বার্থ জড়িত আছে? সাধারণ মানুষের মধ্যে এখন যে ধারণা তৈরি হয়েছে তা হলো কৃত্রিম সংকট তৈরি করে পরে দাম বাড়ানো, দাম বাড়িয়ে সেই মজুদ তেল উচ্চ মূল্যে বিক্রি করা হয়েছে, এবং এর মাধ্যমে যে নির্বাচনী খরচ এই কয়েকদিন আগে করেছে বিএনপি মানে নেতারা, সেই খরচ তুলে নেওয়া হয়েছে। এই অভিযোগ হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ ঘটনা প্রবাহ সেই দিকে ইঙ্গিত করছে। বিশেষ করে যখন দেখা যাচ্ছে মজুদের রেকর্ড থাকার পরও বাজারে হাহাকার তৈরি হয়েছে, তখন বিষয়টি আরো সন্দেহজনক হয়ে উঠছে। যদি সত্যি পর্যাপ্ত মজুদ থাকতো তাহলে সংকট কেন? আর যদি সংকট না থাকে তাহলে এই লম্বা লাইন, পাম্প বন্ধ, তেল না পাওয়ার অভিযোগগুলো কোথা থেকে আসলো? এর একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো সরবরাহ চেইনের কোথাও ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে ভয়ানক
প্রভাব পড়েছে কৃষি খাতে। বড় মৌসুমে যখন সেচের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে, তখন ডিজেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ একটা যে সংকট তৈরি হয়েছে, কৃষকদের জন্য এটা এক ধরনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। একজন কৃষককে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অল্প পরিমাণ ডিজেল সংগ্রহ করতে হচ্ছে। সেচ খরচ বেড়ে গেছে, ট্রাক্টর চালানোর খরচ বেড়েছে, সার এবং শ্রমিকের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষক এখন লাভ তো দূরের কথা, লোকসানের মুখে পড়েছে। মানে এটা কৃষকের শুধু ব্যক্তিগত ক্ষতি বলে মনে করেন? এটা আসলে সরাসরি বাংলাদেশের খাদ্য নিরাপত্তার উপর আঘাত। যখন উৎপাদন খরচ বেড়ে যায় এবং কৃষক নিরুৎসাহিত হয়, তখন সামগ্রিক উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। গত প্রায় 2 দশকে এমন পরিস্থিতি দেখা যায়নি বাংলাদেশে, যা বর্তমান সংকটের গভীরতাকে কেউ বুঝতে চাইলে বুঝতে পারেন, না বুঝতে চাইলে আসলে আপনাদেরকে বোঝানো যাবে না। সব মিলিয়ে এই জ্বালানি সংকট এবং মূল্য বৃদ্ধি একটা ভয়ঙ্কর, বৃহত্তর, ভয়াবহ চিত্রের অংশ। এখানে একদিকে আছে সরকারের দুর্বলতা, অন্যদিকে আছে সিন্ডিকেট ভিত্তিক বাজার নিয়ন্ত্রণ। সরকার কিছু কিছু ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে অবৈধ মজুদ জব্দ করেছে ঠিকই, বা দেখিয়েছে ঠিকই, কিন্তু মূল খেলোয়াড়রা বিএনপির নেতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে সাধারণ মানুষের ধারণা আরো শক্ত হয়েছে যে ক্ষমতাসীনদের অনেকেই এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আর বিএনপি ক্ষমতায় এলেই এরকম সারের সংকট, তেলের সংকট এগুলো দেখা দেয়। কেন বলেন তো? বিদ্যুৎ সংকট তো আছেই। আপনি কয় ঘন্টা বিদ্যুৎ পান, আপনি একটু লিখবেন নিচে। বাংলাদেশে আপনি এখন কয় ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন সেটা একটু আপনি কমেন্টে লিখবেন দয়া করে। সবচেয়ে বড় সমস্যা হলো এই সরকারের জবাবদিহিতার অভাব। একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে জনগণের কাছে দায়বদ্ধতা কম, এবং সেই সুযোগেই এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যার বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবহন খরচ বাড়বে, এখন পণ্যের দাম বাড়বে, জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাবে। সব মিলিয়ে এর প্রভাব পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে, অর্থনীতি ভয়ঙ্কর ভাবে মুখ থুবড়ে পড়বে। তার শেষ পর্যন্ত সরকার প্রথমে কৃত্রিমভাবে দাম ধরে রাখার চেষ্টা করছে বা দেখালো মানুষকে, বাজারকে বিকৃত করলো, তারপর হঠাৎ করে দাম বাড়িয়ে পরিস্থিতিকে আরো অস্থির করে তুললো। এর মধ্যে কয়েক লাখ কোটি টাকার ভর্তুকি নষ্ট হয়েছে, বাজারে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী বিপুল পরিমাণে টাকা বানিয়েছে। এখন দাম বাড়ার পর হয়তো সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, লাইন কমে আসবে, কিন্তু ততক্ষণে যে ক্ষতি হওয়াটা তো হয়ে গেছে। এই পুরো ঘটনা প্রবাহ স্পষ্ট করে যে জ্বালানি নীতি শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি রাজনৈতিক প্রজ্ঞা, প্রশাসনিক সক্ষমতা, দেশপ্রেম, মানুষের প্রতি প্রতিশ্রুতি, নৈতিকতার পরীক্ষা। সেই পরীক্ষায় এই তারেক রহমানের সরকার ডাহা ফেল করেছে। আপনি অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করতে চাইলে করতে পারেন, কিন্তু কিছুদিন পরে যখন বুঝবেন যে কি কারসাজিটা হয়েছে, এই খবর তো বেরোবে। এখন অবশ্য প্রথম আলো, ডেইলি স্টার এইসব খবর করবে না, কারণ তাদের তো গ্রেফতারের ভয় আছে। 1/11 ভয় দেখিয়ে তাদেরকে গ্রেফতার করা হতে পারে, সুতরাং তারা এইসব এখন আর ডেইলি স্টার, প্রথম আলো তাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না, ভুলে গেছে সেসব। ভালো থাকবেন সবাই।